দার্জিলিং বাঙালির প্রিয় শহর। আজকে একটু অন্যরকমভাবে দার্জিলিং ঘুরবো। আসলে আজকে আমিও জীবনে প্রথম দার্জিলিংয়ে রোপওয়ে চড়বো। তারপরে আর কি করি, কোথায় যাই, কি খাই, চলো তাহলে আজকে আমার সঙ্গে তোমরাও। আর তোমরাও নিশ্চয়ই জানতে চাও যে দার্জিলিংয়ে সবচেয়ে সস্তায় কোথায় কেনাকাটা করা যায়। আর শেষে থাকবে হচ্ছে সেই দৃশ্য যার জন্য বারবার ছুটে আসা। কেমন আছো সবাই? সকালে উঠেই আজকে আকাশ দেখে মন একেবারে ভরে গেল। ঠিক করে ফেললাম আজকে ঘুরবই দার্জিলিং। তবে সবাই যেভাবে ঘোরে সেভাবে নয়, আজকে একটু অন্যরকমভাবে দার্জিলিং, মানে দার্জিলিংয়ের বেশ কিছু নতুন স্পট ঘুরবো। চলো তাহলে। রেডি হয়ে আগে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম। আজ একেবারে পারফেক্ট ইংলিশ ব্রেকফাস্ট। বেকড বিনস, পোটাটো, সসেজ আর সঙ্গে একটা ডিম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে নিলাম, কারণ আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে রোপওয়ে চড়া। দার্জিলিং রোপওয়ে শুরু হয়েছিল 1968-এ। বাপরে, কতদিন আগে! রোপওয়ে চড়তে গেলে এখানে এসে টিকিট কাটতে হয়। এবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পালা। এখানে বড়দের টিকিট হচ্ছে 260 টাকা আর বাচ্চাদের জন্য 130 টাকা। টিকিট কাটার ব্যাপারের সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু শুধুমাত্র ক্যাশ দিয়ে টিকিট কাটা হয়। চলো তাহলে এবার ভেতরে ঢুকি। আর একটা খুব জরুরি ইনফরমেশন, এখানে প্রত্যেক মাসের 19th মানে 19 তারিখে রোপওয়ে কিন্তু বন্ধ থাকে। বিশাল লম্বা একটা লাইন, আমরা দাঁড়িয়ে গেলাম। আমাদের মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট লাইনে দাঁড়াতে হলো। এখানে 4টে কেবল কার আছে এবং এক একটা কেবল কারে একসঙ্গে 6 জন উঠতে পারে। অতএব ওয়েটিং টাইম কিন্তু একটুখানি লাগে। এসে গেছে, ওই সাদা কেবল কারটা হচ্ছে আমাদের। এবার আমরা উঠে পড়বো ওটার মধ্যে। বহুবার দার্জিলিং এসেছি, কিন্তু অনেক ছোটোবেলায় একবার কেবল কার চড়া হয়েছিল। কি অপূর্ব দৃশ্য দেখো! চারিদিকে সবুজ পাহাড় আর ওপরে ঝকঝকে নীল আকাশ। কিন্তু একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগে, এই কাঁচগুলোকে কেন যে একটুখানি পরিষ্কার করে না। যাই হোক, যতটুকুনি দেখতে পেলাম বা তোমাদের জন্য তুলতে পারলাম তাই কিন্তু অনেক। বেশ অনেকটা সময় ধরে জানো তো রোপওয়েটা নামলো যেখানে, এটাকে বলা হয় হচ্ছে রঙ্গিত টি ভ্যালি। কিন্তু এখানে ওই কয়েকটা চায়ের দোকান ছাড়া আর সেরকম কিছু নেই। তবে দৃশ্যটা, চারিপাশের দৃশ্যটা, যেহেতু আজকে আকাশ এত পরিষ্কার, দেখো তোমরাই দেখে বলো যে এই দৃশ্যকে তোমরা কি বলবে। আমার কিছু বলার নেই, শুধু দু চোখ মেলে দেখা ছাড়া। তবে দেখার সঙ্গে সঙ্গে কিছু ইনফরমেশনও জোগাড় করে ফেললাম আমি। এই রোপওয়েটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে লংগেস্ট রোপওয়ে, দার্জিলিং রঙ্গিত ভ্যালি রোপওয়ে। আমরা কত কিছুই জানি না। দেখো, একটা জরুরি কথা বলে দিই, আমাদের নামা, ওঠা আর ওয়েটিং নিয়ে মোটামুটি 3 ঘন্টা লেগে গেল। তাও এখন একদম ট্যুরিস্ট নেই। অতএব যখন ট্যুরিস্টের ভিড় থাকে, তাহলে তুমি যদি রোপওয়ের অপশানে যেতে চাও, তাহলে মোটামুটি তোমার হাফ বেলার ওপর বা কোনো সময় হয়তো গোটা একটা দিনও লেগে যেতে পারে। তবে ভিউটা অসাধারণ, তুমি আসবে কি আসবে না সেটা সম্পূর্ণভাবে তোমার ওপরে। রোপওয়ে থেকে নেমেই এখানে একবার দাঁড়ালাম আমি। তোমরা তো নিশ্চয়ই জানো যে পড়াশোনার জন্য দার্জিলিংয়ের স্কুলগুলো সারা পৃথিবীতে বিখ্যাত। এটা হচ্ছে ফেমাস দ্য সেন্ট জোসেফ স্কুল, আর ওপরে আছে দ্য সেন্ট জোসেফ কলেজ। একটু আগেই মাঠ ভর্তি বাচ্চারা খেলছিল। এখন ছুটি হয়ে গেছে, কিন্তু তবুও আমার ভিডিওতে ধরে রাখার জন্য আমি একবার দাঁড়িয়েই গেলাম। আর এইটা হচ্ছে সেন্ট জোসেফ কলেজ। আমাদের নেক্সট ডেস্টিনেশন হ্যাপি ভ্যালি টি গার্ডেন, এস্টাবলিশড ইন 1854। এখানকার লোকাল গাড়িগুলো
নিচে একটা চা বাগানকে হ্যাপি ভ্যালি বলে নিয়ে যায়। ওই লোকে যায়, ছবি টবি তোলে, কিন্তু মজার কথা সেটা কিন্তু মোটেই অরিজিনাল হ্যাপি ভ্যালি নয়। আসলটা আমার সঙ্গে একটুখানি তোমরা দেখে নাও তাহলে। পুরো টি প্রসেসিংটা ওনারা আমাদের দেখালেন, বিরাট এক কর্মযজ্ঞ, কিন্তু সেটার ওনারা কোনো রকম ছবি তুলতে দেবেন না। কিন্তু এইখানে একটা টি টেস্টিংয়ের অপশান আছে, তার জন্য চার্জ নেয় পার হেড 100 রুপিস। এটা কিন্তু তোমরা অতি অবশ্যই করো। প্রথমটা হচ্ছে একদম প্রিমিয়াম চা পাতা, তারপরে হচ্ছে ব্রোকেন লিভস, আর তারপর যে দুটো হচ্ছে একেবারেই ডাস্ট। আর সবচেয়ে মজার কথা, আমরা ইন্ডিয়াতে যে চাটা খাই সেটা মূলত এই 3rd বা 4th কোয়ালিটিটা। সবটাই, বিশেষত প্রিমিয়াম পাতাগুলো সবই বিদেশে, মানে জাপানে আর ইংল্যান্ডে চলে যায়। এই দম্পতি এসেছেন জাপান থেকে, আমাদের সঙ্গে আলাপ হলো। এনারা দেখলাম চা বিষয়ে অনেক কিছু জানেন। আসলে জাপানকে তো আমরা চায়ের দেশ হিসেবেই চিনি, ওনাদের কাছ থেকেও অনেক রকম ইনফরমেশন পেলাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাশ, ওটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশ, পরেরটা হচ্ছে গ্রিন টি, আর 4th ইজ দ্য ব্রোকেন ওয়ান। একটু একটু করে চাখলাম সবগুলো। আমি একটু চা প্রেমী, আমার কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো লাগলো। এরপরে হচ্ছে 4টে ফ্লেভার টি। প্রথমটা হচ্ছে লেমন গ্রাস, তারপরেরটা হচ্ছে রোজ, তারপরেরটা লেমন, আর লাস্টে মাই ফেভারিট ক্যামামাইন টি। শি ইজ নম্রতা। ওই এখানে চা প্রসেসিংয়ের প্রসেসটা আমাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়েছিল। তোমরা এলে ওর সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ নম্রতা। চা চাখার সঙ্গে সঙ্গে এক ব্যাগ চাও কিন্তু কেনা হলো। এরপর আমরা গেলাম হচ্ছে জাপানিজ টেম্পল। সামনে হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওই দূরে ওটা হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এটাই আমাদের 3য় ডেস্টিনেশন আজকের। বাইরে জুতো খুলে রেখে কাঠের সিঁড়ি বেয়ে আমরা উঠলাম জাপানিজ টেম্পলের ভেতরে। এই টেম্পলটা বানিয়েছেন একজন বুদ্ধিস্ট মঙ্ক ফ্রম জাপান। এটা দার্জিলিংয়ের ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এটা জলা পাহাড়ের ওখানে অবস্থিত। ইট ইজ বিল্ড ইন বিটুইন 1972 অ্যান্ড 1992। ফিরে এসে লাঞ্চ করতে গেলাম দার্জিলিংয়ের ফেমাস কুঙ্গাতে। এই হচ্ছে দার্জিলিংয়ের ফেমাস রেস্টুরেন্ট, ভাইরালও বলা যেতে পারে, কুঙ্গা। এর বাইরে সব সময় একটা লম্বা লাইন থাকে। চলো একটু ভেতরে ঢুকি, দেখি কেমন ভিড় আজকে। প্রত্যেকটা টেবিলে এখানে লোক বসে আছে। এক এক সময় কুঙ্গার বাইরে বিরাট লাইন পড়ে যায়। কতক্ষণ যে ওয়েটিং টাইম সে তোমরা ভাবতেও পারবে না। এটা হচ্ছে স্টিমড চিকেন দার্জিলিং মোমো। এটার থাকে হচ্ছে 10টা করে পিস, আর প্রাইস হচ্ছে 270 রুপিস। আর এখানে খুব পপুলার চিকেন থুপ্পা, কিন্তু সেটা আমরা নিইনি, সেটার প্রাইস 280 রুপিস। এবার গরম গরম মোমো খাওয়া যাক। এক কথায় দারুণ খেতে এই মোমো। আসলে পার্থ অতটা ভালোবাসে না মোমো খেতে, কিন্তু সেও দেখছি মোটামুটি হাসি মুখেই খেয়ে নিচ্ছে। কেমন লাগলো সেটা আর আমি জিজ্ঞেস করলাম না। যদিও জায়গাটা ছোট, কিন্তু দার্জিলিংয়ে এলে কুঙ্গাতে খেতে একদমই ভুলো না। আর প্রাইস এখানে বেশ রিজনেবল। কিন্তু এই জায়গাটা নিয়ে বলার কাউকেই কিছু নেই, কিন্তু দার্জিলিংয়ে এলে যেরকম গ্লিনারিজে ঢুকতেই হয়, সেরকম কেভেন্টার্সে তো একবার ঢুকতে হবেই, নাকি কি বলো তোমরা? কেভেন্টার্সকে তো বাঙালির ভুললে চলবে না, কারণ কেভেন্টার্স মানে সত্যজিৎ রায়ের ক্যামেরা প্যান করে কাঞ্চনজঙ্ঘার সেই ফেমাস শুটিং স্পট, তাই নাকি? এইবারে চলে এসেছি কেভেন্টার্সে। কলকাতায় যদিও এখন এগুলো পাওয়া যায়, কিন্তু এই ঠান্ডার মধ্যে বসে
কেভেন্টাস খাওয়ার মজাই আলাদা। পার্থ নিল একটা স্ট্রবেরি আর আমি নিলাম বাটারস্কচ। তারপরে গেলাম গ্লিনারিজের ঠিক উল্টো দিকে চান্দুলালস। দার্জিলিংয়ে এসেছি আর একটুও কেনাকাটা করব না সেটা তো আর হয় না। দার্জিলিং মানেই রকমারি শাল। যদিও কলকাতায় একদমই ঠান্ডা পড়ে না, তবুও কেনা তো একটু হয়েই যায়। আর তাছাড়া দার্জিলিং মানে অসম্ভব সুন্দর সুন্দর কস্টিউম, জুয়েলারি, বাড়ি সাজানোর জিনিস, মুখোশ। আর যাদের কিউরিও কালেকশনের শখ আছে তাদের কাছে দার্জিলিং এক কথায় শ্রেষ্ঠ বেড়ানোর জায়গা। ম্যালের চারপাশে তো বড় বড় দোকান, কিন্তু তোমরা যদি সস্তায় গরম জামা কাপড়, ঘর সাজানোর জিনিস বা গিফট করার জন্য জিনিস কিনতে চাও, তাহলে এই সরু রাস্তাটা নেমে যায় হচ্ছে চকবাজারের দিকে। চকবাজারের দিকে যত নিচে নামতে পারবে তত তোমরা সস্তায় জিনিসপত্র পেতে পারবে। তবে একটা কথা মাথায় রেখো, এখানে কিন্তু প্রচুর দরদাম করতে হয়। কেভেন্টার্সের উল্টো দিকে একটা সরু রাস্তা আছে, সেই রাস্তা ধরে নেমে যেও নিচে। আমার তেমন কিছু কেনার নেই আর হাঁটুরও জোর নেই, তাই আমি আর বেশি নামলাম না, শুধু তোমাদের খবরটা দিয়ে রাখলাম। এবার শেষ করার পালা, কিন্তু তার আগে মহারাজ একে সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মোরে লাজে, মহারাজ একি সাজে। এ হচ্ছে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা, যার টানে বারবার ছুটে আসা। সারাদিন ধরে ঘুরতে ঘুরতে অনেক রাত্রির হয়ে গেল। আসলে দার্জিলিংয়ে 7টা সাড়ে 7টা বাজলেই তো সব দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। দেখো ম্যাল একদম ফাঁকা, শুনশান। এখানটা ছেড়ে যেতে না সব সময় মন খারাপ হয়। যাই হোক, এবারের মতো তাহলে দার্জিলিংকে গুড নাইট জানালাম আমি। এর পরের ব্লগটাতে আসবে একটা কিন্তু চমক, একটা হিডেন ট্রেজার অফ নর্থ বেঙ্গল। দেখা হবে একটা নতুন জায়গাতে তোমাদের সঙ্গে।